আপনাদের জন্য থাকছে সত্যজিৎ রায়ের ব্রাউন সাহেবের বাড়ি। ব্রাউন সাহেবের ডায়েরিটা হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবেই। আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সাথে। অনিক বলল যে সে ব্যাঙ্গালোরে একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চাকরি করছে। একবার ঘুরে যান আমাদের ওখানে, দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া। একটা বাড়তি ঘরও আছে আমাদের বাড়িতে, আসবি? অনেক স্কুলে থাকতে আমার খুবই ভালো বন্ধু ছিল। তারপর যা হয় আর কি, কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়াও বিজ্ঞান, আমি আর্টস। দুজনের প্রায় উল্টো মুখ রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝেও আবার চলে গেল বিলেতে। ফলে ক্রমে দুজনের বন্ধুত্বেও অনেকটা ব্যবধান এসে পড়ল। আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে দেখা। বললাম, গিয়ে পড়তে পারি কোন সময়টা ভালো? এনি টাইম। ব্যাঙ্গালোরে তো গরম নেই, সাদেকি জায়গাটা সাহেবদের এত প্রিয়। তুই যখনই আসতে চাস চলে আসবি, তবে 7 দিনের নোটিশ দিলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে, কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার। আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পেছনে খরচ হয়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী ডায়েরি, কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে আমার। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, ড্যাম্পে বিবর্ণ হওয়া পাতা, এ সবই আমার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস। আর পুরনো বইয়ের গন্ধ এর জুড়ি নেই। অসুরি, কস্তুরি, গোলাপ, হাসুহানা, মায় ফরাসি, সেরা পারফিউমের সুবাস, এ দুটো গন্ধের কাছে হার মেনে যায়। এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা। আর পুরনো বই কিনতে গিয়েই ব্রাউন সাহেবের ডায়েরিটা। বলে রাখি, এ ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয়। যদিও সেরকম ডায়েরিও আমার আছে, এ ডায়েরি একেবারে খাগের কলমে লেখা আসল ডায়েরি। লাল চামড়ায় বাঁধানো 350 পাতার রুল টানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। মলটের চারপাশে সোনার জলের নকশা করা, তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতের নামের সই, তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফ্লেরাস টাউন, ব্যাঙ্গালোর। আর তার নিচে লেখা জানুয়ারি 1858। অর্থাৎ এই ডায়েরির বয়স হলো 113। এই ব্রাউন সাহেবের নাম লেখা আরও খানেক কতক বই সঙ্গে ছিল আমার। লাল চামড়ায় বাঁধানো খাতাটা। নাম করা বইয়ের তুলনায় দাম খুবই কম। মকবুল চাইল 20, আমি বললাম 10। শেষে 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নাম করা কেউ হতেন তাহলে বইয়ের দাম 1000 টাকা হতে পারত। ডায়েরিটা তখনকার দিনের ভারতবর্ষের সাহিবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পাবো এমন আশা করিনি। সত্যি বলতে কি, প্রথম খানিক পাতা পড়ে এর বেশি পাইও নি। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি। ব্যাঙ্গালোর কোনো একটি স্কুলে শিক্ষকতা করতেন। সাহেব নিজের কথাই বেশি বলেছেন, মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনা করেছেন। এক জায়গায় তখন বড়লোকের গ্রিন লেডিং ক্যানিংয়ে ব্যাঙ্গালোরের আসার ঘটনা বলেছেন। ব্যাঙ্গালোরের ফুল, ফল, গাছপালা ও তার নিজের বাগানের কথা বলেছেন। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার ফেলে আসা আত্মীয় স্বজনের কথা বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের কথাও উল্লেখ আছে, তবে স্ত্রীটি গত কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইমন নামে কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই না ভাগ্নে কি বন্ধু, সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি বা ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না।
সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টুমি, খামখেয়ালিপনা ইত্যাদির কথা বারবার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসেন, আজ সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজ সারাদিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরই আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর। 22শে সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশা ছাড়া আর কিছু নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে যেতে তার মন চায়নি। সাহেবের স্বাস্থ্যও যেন অল্প অল্প ভেঙে পড়েছে। আজও স্কুলে গেলাম না, কথাটা 5 জায়গায় বলা হয়েছে। লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে, তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে শুধু ওষুধ বাতলে গেছেন। তারপর হঠাৎ 2রা নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ, এবং এই ঘটনার পরই আমার কাছে ডায়েরিটার মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তিনি বলেছেন, আমি বাংলায় অনুবাদ করছি, আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা। আমি বিকেলে লালবাগে গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটাকে একটু শান্ত করার জন্য। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকেই দেখি সাইমন ফায়ার প্লেসের পাশে তার প্রিয় হাই ব্যাকড চেয়ারটিতে বসে আছে। সাইমন? সত্যিই সাইমন। আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, তার স্নেহমাখা চোখ দুটি দিয়ে। এদিকে ঘরে বাতি নেই, আমার ফাঁকিবাজ খানসামা টমাস এখনও ল্যাম্প জ্বালেনি। তাই সাইমনকে একটু ভালো করে দেখব বলে আমার পকেট থেকে ড্যাশ লাইটটা বের করলাম। কাঠি বার করে বাক্সের গায়ে ঘষতেই আলো জ্বলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যে সাইমন উধাও। অবশ্যই সাইমনকে যে কোনোদিন আবার দেখতে পাবো সেটাই তো আশা করিনি। এইভাবে ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায়, তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন। সাইমন মরে গিয়েও আমাকে ভোলেনি। একাকী তার প্রিয় চেয়ারটিকেও সে ভোলেনি। দোহাই সাইমন, মাঝে মাঝে দেখা দিও। আর কিছু চাই না তোমার কাছে, এইটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এর পরের ডায়েরিতে আর বেশি দিন চলেনি। যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে তার সে ভালোবাসা অটুট থাকে, এই জ্ঞান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি। ব্যাস, এই শেষ। কিন্তু এখন কথা হচ্ছে, ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোর ফ্রেজার শহরের টাউনের এভারগ্রিন লজ এখনও আছে কি? আর সেখানে এখনও সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি? আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই, তাহলে সাইমনের ভূতকে কি দেখতে পাবো? বেঙ্গালুরু এসে প্রথম দিন অনেককে এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসিডার গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্লেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যি খুব সুন্দর জায়গা, তাই শহরটার সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহলশূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্ন রাজ্যের মতো মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনিকের বাগানে রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথমবার ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতের টেবিলের উপর রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে,
100 বছর আর এমন কি বেশি। তবে সেখানে গিয়ে যদি ভূত টুত দেখার লোভ থাকে তোর, তাহলে আমি এর মধ্যে নেই। কিছু মনে করিস না ভাই, আমি চিরকালই একটু অতিরিক্ত সেন্সিটিভ। এমনই দিব্যি আছি। আজকের দিনে শহরের কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পেছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা, ওর মধ্যে আমি নেই। অনেকের কথা শুনে বুঝলাম এইবারও বছরেও বেশি বদলায়নি। স্কুলে ভীতু বলে ওর বদনাম ছিল বটে। মনে পড়ল একবার আমাদের ক্লাসের জয়ন্ত আর কয়েকটি ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডে রাইডিং স্কুলের কাছ কাটে আপাত মস্তক সাদা কাপড় মুড়িয়ে ভয় দেখিয়েছিল। অনেকেই ঘটনার পর 2 দিন স্কুলে আসেনি এবং ওর বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটি নিয়ে কমপ্লেন করেছিলেন। আমার এ বিষয়ে কিছু বলার আগেই অনেক হঠাৎ বলে উঠল, তবে নেহাতি যদি তোর বাড়িতে যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না। আসুন মিস্টার ব্যানার্জি। পিছন ফিরে দেখি একটি 45 বছর ভদ্রলোক অনিকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের উপর গাঢ় নীল টেরিলিনের বুশ শার্টের গলার সাদা সাদা কালো বটিকের ছোপ মারা সিল্কের মাফলার। অনেক পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার বন্ধু রঞ্জন শেঠ, মিস্টার ঋত্বিক ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোর এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে। আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন। অনিক লেয়ারকে ডেকে এক পেয়ালা চায়ের কথা বলে একেবারে সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেরে বসলো। কথা শুনে ভদ্রলোক এমন অট্টহাসি হেসে উঠলেন। কিছুক্ষণ থেকে যে কাঠবিড়ালিটা দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাফেরা করছে, সেটা ল্যাজ উঁচে একটা দেবদারু গাছের বেয়ে শটান একেবারে মগ ডালে পৌঁছে গেল। গোস্ট, গোস্ট, সিরিয়াসলি বিলিভ ইন গোস্ট? আজকের দিনে, আজকের যুগে? আমি আমতামতো করে বললাম, একটা কৌতূহল থাকলে ক্ষতি কি? এমনও তো হতে পারে যে ভূতের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা 10 বছরের মধ্যে জানা যাবে। ব্যানার্জির হাসি তবুও থামে না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো ভারী ঝকঝকে ও মজবুত। অনেক বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, গোস্ট আর নো গোস্ট, এমন বাড়ি যদি একটা থেকেই থাকে আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটু সন্ধ্যাবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিনা সেটাই বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, ওকে তো আর আমি একা একা যেতে দিতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি নিজে মানুষটা একটু অতিরিক্ত, যাকে বলে সাবধানী। আমি যদি নিয়ে যাই তাহলে বোধহয় ওর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বের করে তার মধ্যে তামাক গুছতে গুছতে বললেন, আমার আপত্তি নেই, তবে আমি যেতে পারি কেবল একটা কন্ডিশনে। আমি সঙ্গে শুধু একজনকে নেব না, 2 জনকে নেব। কথাটা শেষ করে ব্যানার্জি আবার হাসলেন। তার ফলে এবার আশেপাশের গাছ থেকে 4-5 রকম পাখির চিৎকার ওর ডানা ঝাপটার আওয়াজ শোনা গেল। অনেকের মুখ কিঞ্চিত ফ্যাকাশেও হয়ে গেল। সে আপত্তি করতে পারল না। কি নাম বললেন বাড়িটার? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। এভারগ্রিন লজ, ফ্লেজার টাউনে? তাই তো বলছে ডায়েরিটা। ভদ্রলোক পাইপে টান দিলেন। ফ্লেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, কটেজ টাইপের। এনিওয়ে, যদি যেতেই হয় তাহলে দেরি করে লাভ কি? হোয়াট অ্যাবাউট আজ বিকালে, এই ধরুন 4টে নাগাদ? ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরো দোস্ত মিলিটারি এবং সাহেবি। ঘড়ি ধরে 4টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনার গাড়ি নিয়ে এসে হাজির। গাড়িতেও যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, সঙ্গে কি নিলেন? অনেক ফিরিস্তি দিল। একটা 5 সেলের টর্চ, 6টা মোমবাতি, ফার্স্ট এড বক্স, একটা বড় ফ্লাক্স ভর্তি গরম কফি, 1 বক্স হ্যাম স্যান্ডউইচ, 1 প্যাকেট তাস, মাটিতে পাতবার চাদর, মশা তাড়ানোর জন্য একটি টিউব অ্যাডোমস। আর অস্ত্রশস্ত্র? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন,
তোর সাইমনের ভূত কি সলিড নাকি? যাই হোক, মিস্টার ব্যানার্জি গাড়ির দরজা বন্ধ করে বললেন, আমার কাছে একটা ছোটোখাটো আগ্নেয়াস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন, এভারগ্রিন লজ ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়। আমি একটু অবাক হয়ে বললাম, আপনি কি এর মধ্যে খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে দুটো সাইকেল চালককে পরপর পাশ কাটিয়ে বললেন, আই এম এ ভেরি ম্যাথলেটিক্যাল পারসন মিস্টার সেনগুপ্ত। আমি যেখানে যাচ্ছি সে জায়গাটা অ্যাট অল আছে কি না সেটার সম্বন্ধে আগে থেকে খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকে, আমি যার সঙ্গে একসাথে গলফ খেলি, অনেক দিনের আলাপ। সকালে ওখান থেকে ওর বাড়িতে গেছিলাম। বললাম এভারগ্রিন লজ বলে একটা একতলা কটেজ নাকি প্রায় 50 বছর থেকে খালি পড়ে আছে। বাড়ির বাইরের বাগানে 10 আগে পর্যন্ত লোক পিকনিক করতে যেত, এখন আর যায় না। খুব নিরিবিলি বাড়ির জায়গাটা। আগেও নাকি এখানে বেশ কয়েকদিন কেউ বাড়িতে থাকেনি, তবে হন্টেড হাউস বলে কেউ কোনোদিন অপবাদ দেয়নি বাড়িটার। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে। তার কিছু নাকি কর্নেল মার্সার্সের বাড়িতে আছে। রিটায়ার্ড আর্মি অফিসার, তিনিও ফ্লেজার টাউনে থাকতেন। সব দেখে শুনে বুঝেছেন মিস্টার সেনগুপ্ত। মনে হচ্ছে আমাদের ওই পিকনিক জাতীয়ই কিছু একটা করে ফিরতে আসতে হবে। অনিকেন্দ্র তাসটা এনে ভালোই করেছে। ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশান্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বরাবরই মনে হচ্ছিল যে শহরটায় এই অদ্ভুতরে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্বই কল্পনা করা কঠিন। কিন্তু তারপরে আমার মনে হচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরি তেমন আজগুবি কথা বানিয়ে লিখবে কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছেন, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদের একবারের জন্য দেখা দেবে না? বিলেতে আমি যাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যিই যেন ইংল্যান্ডের এক গ্রামাঞ্চলের পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের ফেয়ারির বদলে এখন ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট। বাগানে ঢুকলাম। সেই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনও লেখা রয়েছে বাড়ির নামটা। তবে হয়তো কোনোদিন চড়ুই ভাতের দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এম জুড়ে দিয়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসও গোটা 3 রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোই নাম না জানা, চোখেও দেখিনি কোনো দিনের আগে। ব্যাঙ্গালোরের জলমাটির নাকি এমনই গুণ যে সেখানে যে কোনো দেশের গাছেই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টাইলির ছানি দেওয়া, তার বাঁকা থামগুলো বেয়ে লতা উঠেছে উপরের দিকে। ছাউনির অনেক টালিই নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে। বাড়ির সামনের দরজা জানালার কাচ অধিকাংশই ভাঙা। দেয়ালের উপর শ্যাওলা ধরে এমন অবস্থা যে বাড়ির আসল রংটা যে কি ছিল তা আজ বোঝার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পেছন দিয়ে একটা ভাঙা দরজার ভেতরে একটা ঘর দেখা যাচ্ছে। আমার ডায়না বায়েও ঘর, ডানেরটাই বড় বেশি মনে হলো। আন্দাজে বুঝলাম এটা হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলেতি কাটার তক্তা বসানো, তার কোনোটাও প্রায় আস্ত নেই। সাবধানে পা ফেলতে হয় এবং প্রতিটি পদক্ষেপ খুটখাট খচখচ শব্দ হতে থাকে। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচার না থাকতে আরও খা খা করছে। পশ্চিম আর উত্তরের দিকটা জানালার সারি, একদিকে জানালা দিয়ে গেট সমেত বাগান, আর অন্যদিকে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটাতে কি বাজ পড়েছিল? সাইমন দাঁড়িয়ে ছিল গাছের নিচে, তৎক্ষণাৎ মৃত্যু। ভাবতে গাটা ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকের জানালাবিহীন দেয়ালের দিকে চাইলাম। বাঁ কোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিংয়ের দিকে চাইতে চোখ পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের এখন অবস্থা খুবই শোচনীয়।
মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লা লা করে বিলতি সুর ভাবছিলেন, এখন নতুন করে পাইপ ধরিয়ে বললেন, কি খেলা আসে আপনাদের? ব্রিজ না পোকার না রামি? অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল, এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো ঘরে কেউ যেন জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে। পায়ের শব্দটা থামলো। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, ইজ এনিবডি দেয়ার? সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে এগোলাম। অনেক আলতো করে তার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরের প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে সামনে আমাদের থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটা ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। তিনি এত যে ভদ্র শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, হ্যালো। আমরা কি বলবো বুঝতে পারছি না। এমন সময় আগন্তুক নিজে আমাদের কৌতূহল নিবৃত করলেন। আমার নাম ভেঙ্কটেশ, আই এম এ পেন্টার। আপনার কি এ বাড়ির মালিক না খদ্দের? ব্যানার্জি হেসে বললেন, একটাও না, আমরা এমনি ঘুরতে এসে পড়েছি। আইসি, আমি ভাবলাম এই বাড়িটা যদি পাওয়া যেত, আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত। ভাঙাচোরায় আমার আপত্তি নেই। মালিককে জানেন না বোধ হয়? আজ্ঞে না, ব্যানার্জি বললেন। তবে আপনি কর্নেল মার্সারের ওখানে খোঁজ করে দেখতে পারেন। সামনের রাস্তা ধরে বাঁ দিকে চলে যাবেন, মিনিট 5 হাঁটা পথ। থ্যাংক ইউ বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে চলে গেলেন। গেট খোলার এবং বন্ধ করার শব্দ পাবার পর ব্যানার্জি তার ওঠ্য হাসি হেসে বললেন, মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভূতটুত নন? আমি হেসে বললাম, সবে মাত্র 5:15, এর মধ্যে আপনি ভূতের আশা করেন কি করে? আর ইনি ভূত হলেও 19 শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো। আমরা ইতিমধ্যেই বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে পড়ল। মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার চেয়ে তাস হোক। আগে মোমবাতি খান কতক জ্বালাও, ব্যানার্জি বললেন। ওখানে বড় ঝোপ করে সন্ধে নামে। 2টো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাস্কের ঢাকনি কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল, সেটা না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলেছিলেন কর্নেল মার্সার এবারের ফার্নিচার কিছু কিনেছিলেন। তিনি যদি এতই কাছে থাকেন তাহলে বাড়িতে গিয়ে একটা জিনিস খোঁজ করে আসা যায় কি? কি জিনিস? ব্যানার্জি বললেন, একটা বিশেষ ধরনের হাই ব্যাকড চেয়ার। অনেক যেন একটু বিরক্ত হয়ে বলল, কেন বলতো? হঠাৎ এখন হাই ব্যাক চেয়ার খোঁজ করলি কেন? না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল। সে ভূত হয়েও ওটাতে এসে এসে বসতো। ওটা থাকতো ওই ফায়ার প্লেসটার পাশে। হয়তো ওটা এখানে এনে রাখতে পারলে। বাধা দিয়ে বলল অনেক, তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি, নাকি আমরা তিনজন ওটা কাঁধে করে নিয়ে আনবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তার মধ্যে ওরকম চেয়ার নেই এটা আমি জানি, এবং বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে। ওটা থাকলে আমার চোখে পড়তো। আমি যতদূর জানি উনি কিনেছিলেন 2টো বুককেস, 2টো ওয়েল প্যানেল পেন্টিং, খান কতক ফুলদানি, আর শেলফ সাজিয়ে রাখার জন্য গুটি কতক শখের জিনিস, যাকে আর্ট অবজেক্টস বলে। আমি দমে গেলাম। অনেক তাস বের করে সাফেল করতে আরম্ভ করলো। ব্যানার্জি বললেন, রামি হোক আর এসব খেলা জমে ভালো যদি পয়সা নিয়ে খেলা যায়। আপনার আপত্তি আছে কি? বললাম, মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকরি, বেশি হারবার সামর্থ্য আমার নেই। বাইরের দিনের আলো ম্লান হয়ে এসেছে। আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনোদিনও ভালো না, আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিত হতাম।
কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির, গুনগুন করে বিলেতি সুর ভাবছেন আর দানের পর দান জিতে চলেছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একটা বেড়ালের ডাক শুনলাম। তার ফলে আমার মনটা আরও একটু দমে গেল। হানাবাড়িতে বেড়ালও থাকা উচিত নয়। কথাটা বলতে বলতে ব্যানার্জি হেসে উঠলেন। বাট ইট ওয়াজ আ ব্ল্যাক ক্যাট। ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে ভালোই জমে, তাই না? খেলা চলতে থাকলো। বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ, দৃশ্য বা ঘটনা একাগ্রতায় বাধা পড়েনি। ঘড়িতে 6:30। বাইরের আলো নেই বললেই চলে। আমি একটু ভালো তাস পেয়ে পরপর 2বার জিতেছি আর 1 রাউন্ড রামি হয়ে ইতিমধ্যে। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো। কে যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের 3 জনের হাত তার শুদ্ধ নিচে নেমে এলো। টক 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 টক। অনেক, এবার আরো ফ্যাকাশে। আমার বুকের ভেতরও মৃদু কম্পন শুরু হয়েছে। কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যি ঘাবড়াবার লোক নয়। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার বাজকাই গলা চেঁচিয়ে উঠলেন, হু ইজ ইট? আবার দরজায় টোকা। টক টক টক। ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন। আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম, একা যাবেন না। 3 জন একসঙ্গে ঘর থেকে বের হলাম। প্যাসেজ এসে বাঁ দিকে চাইতেই দেখলাম ঘরের দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি। অন্ধকারে তাকে চেনার কোনো উপায় নেই। অনেক আমার আস্তিন চেপে ধরল। এবার আরও জোরে। ওই অবস্থা দেখেই বোধ হয় আমার মনে আপনা আপনাই সাহসের একটা ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যে আরও কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ও হ্যালো ডক্টর লার্কিন, আপনি এখানে? এবার আমিও প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম। অমায়িক সাহেবটি সোনার চশমার পেছনের নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন, তোমার মরিস গাড়িখানা দেখলাম বাইরে। তারপর দেখি বাড়ির জানালা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে। তাই ভাবলাম একটু ঢুঁ মেরে দেখে যাই তুমি কি পাগলামি করছে পোড়ো বাড়ির ভেতর। ব্যানার্জি হেসে বললেন, আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ। বললো এভারগ্রিন লজে বসে তাস খেলবে, তাই আর কি। গুড, ভেরি গুড। যুব বয়সেই তো এ ধরনের পাগলামির সময়। আমরা বুড়োটাই কেবল নিজেদের বাড়ির কোচে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ এ গুড টাইম। লার্কিন সাহেব হাত তুলে গুড বাই বলে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করা হলো। কি আর করি, এবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হারছিলাম। গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মাঝে চোখ চলে যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরিতে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাস পড়ে সাইমনের মৃত্যু হয়। আমি তাস বাড়ছি। মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন। অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে। এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি বাইরের প্যাসেজের দিকে। বাকি 2 জনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমরা কয়েক মুহূর্ত গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরের প্যাসেজের অন্ধকারের মধ্যে একজোড়া জ্বলন্ত চোখ আমাদের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা নিষ্পলক চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ভেস্ট পকেটের দিকে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তে যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল। বললাম, আপনার পিস্তলের দরকার নেই মশাই, এটা সেই কালো বিড়ালটা। আমার কথায় অনেকও বোধহয় ভরসা পেল। ব্যানার্জিও
পকেট থেকে হাত বের করে এনে চাপা গলায় বললেন, হাউ রেডিকুলাস। এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের দিকে, ঘরের দিকে এগিয়ে এলো। চৌকাঠ পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণিত হলো আমার কথা। এই সেই কালো বিড়ালটাই বটে। চৌকাঠ পেরিয়ে বিড়ালটা বাঁ দিকে ঘুরল। আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকে অনুসরণ করছে। এবার আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে এলো। আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মুখ দিয়ে বেরোয়, এই সেই শব্দ। এই শব্দের কারণ আর কিছুই না, আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি তার ফাঁকে কিভাবে যেন একটা কালো গাঢ় লাল মখমলের হাই ব্যাক চেয়ার এসে ফায়ারপ্লেসের পাশে জায়গা করে নিয়েছে। আমাবস্যার রাতের অন্ধকারের মতো কালো বেড়ালটা চেয়ারটার দিকে নিঃশব্দে এগিয়ে গেল। তারপর সেই মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে লাফিয়ে সেটার উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, সাইমন, সাইমন, সাইমন। আর তার সঙ্গে সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া হাততালি। একটা আর্তনাদ শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে গেছে। আর মিস্টার ব্যানার্জি, তিনি অনেককে কোলপাজা করে তুলে ঊর্ধ্বশ্বাসে প্যাসেজের দরজার দিকে ছুটছেন। আমিও আর থাকতে পারলাম না। তাস, মোমবাতি, ফ্লাস্ক, চাদর, স্যান্ডউইচ সব পরে রইল। দরজা পেরিয়ে মাঠ পেরিয়ে গেট পেরিয়ে ব্যানার্জি মরিস মাইনর। ভাগ্যে ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজ একটি মাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক জখম হতো তা ভাবলেও গায়ে কাটা দেয়। অনেকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি। অনেকের পেয়ারার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা ছিনিয়ে নিয়ে এক ঢুকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর গলায় চাপা গলায় বললেন, সো সাইমন ওয়াজ এ ক্যাট। আমরা নিজের অবস্থা কিছু বলার মতো নেই, কিন্তু আমার মন তার কথা সায় দিল। সত্যি ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে 113 বছর আগে, সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটি পোষা কালো বিড়াল।